দেখো, আজকে তোমাদের ম্যাথ ক্লাস শুরু করার আগে কিছু কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবে। যাদের পড়লে মনে থাকছে না, কিভাবে পড়বো, জিকে মনে থাকছে না, ইংলিশ মনে থাকছে না, কি করা উচিত? যদি ভাই চাকরি পেতে চাও, আবার বলছি, যদি ভাই চাকরি পেতে চাও, ঠিক আছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। ম্যাথ 2 আওয়ার, ম্যাথ 2 আওয়ার্স, কিভাবে কি টাইম বের করবা যায় না। 1 আওয়ার রিজনিং করতে হবে। ইংলিশ নিম্নপক্ষে 1.5 ঘন্টা দিতে হবে, নিম্ন 1.5 ঘন্টা। জিকে, যদি চাকরি পেতে চাও, ঠিক আছে, আর এদিকে 3 ঘন্টা জিকে দিতেই হবে। আর বাদ বাকি আরো টাইম বের করে তোমাকে প্র্যাকটিস সেট বা অন্য কিছু দিতে হবে, ক্লাস করা, এর অন্য টাইম। তো তোমাকে এখন চাকরি পেতে গেলে, তুমি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকো, অবশ্যই মাস্ট বি 12 ঘন্টা, তোমাকে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা বের করতেই হবে, যেভাবে হোক না কেন। অনেকে কিন্তু 15 ঘন্টাও বের করে দেয় পরীক্ষার আগে, 2 মাস আছে, অনেকে পরীক্ষার আগে 2 মাস এত সুন্দর পড়াশোনা করবে, করে চাকরি বাদিয়ে ফেলে, এমন এমন নজির কিন্তু আছে। প্রথমে এই ঘাটতি রাত্তি করে পড়াশোনা করবে, লাস্টে কিন্তু ঠিক চাকরি পেয়ে যায়। বুঝতে পেরেছি কি বলছি আমি? আর কারো মাইক্রোফোন অন আছে ভাই, যখন কথা বলবে তখন মাইক্রোফোনটা অন করবে, যখন কথা বন্ধ করবে তখন অফ করে দেবে, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক দেখো, শুনতে পাচ্ছ তো সবাই আওয়াজ? ঠিক আছে, ওয়েট, একটু দাঁড়াও, একটু জল নিয়ে আসি। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি একটির দাম 1 টাকা ধরি, হুম, আর 36টির দাম দিলেই 36 টাকা হবে। আর চারটির দাম কত হবে? চারটির দাম 4 টাকা হবে। এবার আমরা যদি বলি 36 টাকায় বিক্রি করলে, কি 36 টাকায় বিক্রি করলে করে 4 টাকা লস, কারণ টাকা কনভার্ট করে দিলাম, কিন্তু 36টার দাম 36 টাকা। তাহলে আমরা লাভ ক্ষতি বিচার করি কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে, ঠিক কি না? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য বের করতে হবে, বলছে আচ্ছা, মাইক্রোফোন কার অফ করো ভাই, বারে বারে বলছি। দেখো, তাহলে আমি যেটা বলতে চাইছি, বুঝতে পারছো তো, যে 36 টাকায় তার মানে বিক্রি করছি, সেখানে 4 টাকা আবার কি হলো? ক্ষতি। তাহলে বলো, 36 টাকা তুমি বিক্রি করে 4 টাকা ক্ষতি, তারপর তোমার কেনা দাম কত ছিল? কেনা দাম কত হবে? তার মানে কিন্তু তুমি 40 টাকায় কিনেছো, তাই তো? তুমি ভালো করে বুঝবে, 36 টাকায় বিক্রি করলে করে 4 টাকা তোমার ক্ষতি হলো, তার মানে তোমার বিক্রি দাম কত? 40। তাহলে কি হবে? 40-এ কত টাকা ক্ষতি? 4 টাকা ক্ষতি। 100-এ কত? শূন্য শূন্য কাটলাম, চার চার কাটলে তাহলে 10% হয়ে যায়, হবে তোমার রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। কে কে বুঝতে পারোনি? সবাই বুঝতে পেরেছো, না শোনা যাচ্ছে না? আবার কেউ স্ক্রিন শেয়ার করে দিতে, কেউ আবার? কোনটা শোনা যায়নি বলো? নেক্সট, সমস্যা হলে রেকর্ডেড মুড দেখে নেবে। যেই ডিলিট করলাম সেই বললে। দেখ, এইটুকু বুঝতে পারছো তো? দেখো, তোমাদের ক্লিয়ার করছি। এই যে এখানে বললো কি 36 টাকায় আমি বিক্রি করলাম, সেখানে চারটির দাম 4 টাকা, 4 টাকা ক্ষতি হলো। তাহলে 36 টাকায় বিক্রি করে যদি তোমার 4 টাকা ক্ষতি হয়, তাহলে নিশ্চয়ই তোমার 4 টাকা বেশি দামে কেনা ছিল, তবেই তো তুমি ক্ষতি করেছো, তাই না? তাই তোমার তোমার কেনা দাম কত হলো? 36 টাকায় বিক্রি করে 4 টাকা ক্ষতি হয়েছে, মানে কি নিশ্চয়ই তুমি 40 টাকায় কিনেছিলে, এই 40 টাকায় কিনেছিলে। এই 40 টাকার উপর তাহলে 4 টাকা ক্ষতি, 100 টাকা কারাগুলি করলে 10% আসবে, কারণ ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়। নেক্সট দেখে নাও, 2 ঘন্টায়, সরি, ঘন্টায় 72 কিলোমিটার বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 132 মিটার দৈর্ঘ্য ব্রিজকে অতিক্রম করতে কত সময় দেবে? মাথায় রাখবে, যখন একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করছে, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, আর একটা ট্রেনকে অতিক্রম করছে, মানে যাদের দৈর্ঘ্য আছে, সেক্ষেত্রে কিন্তু মোট ডিস্টেন্সটা কিন্তু তাদের দুটোর যোগফল হয়ে যাবে। 110 মিটার প্লাস 132 মিটার যোগ করলে কত হয়ে যাবে? কত হবে? 242 মিটার। তাই 242 মিটার হচ্ছে আমার ডিস্টেন্স। অ্যান্সার কি চাইছে ভাই? টাইম চাইছে, অতিক্রম করে কত সময়, টাইম চাইছে। তাহলে টাইম মানে কি জানি আমরা? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে স্পিড কত আছে? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার
অ্যান্সার মিটার সেকেন্ডে আছে আর দেওয়া আছে মিটার, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে আমাকে। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কত গুণ করি আমরা, কত দিয়ে গুণ করি, 5/18 দিয়ে। তাহলে 18 দিয়ে যদি কাটি, এখানে কাটাকুটি যাচ্ছে না, কেটে দাও, নাহলে পরে উপরে উল্টে দিতাম। তো এখানে কত হয়ে যাচ্ছে, 4×18 = 72, কত, 4×18 = 72। তাহলে এখানে 2 রেখে দিলাম, 2 দুগুণে 4, এখানে কাটো, 12 দিয়ে 24 আর 1, তাহলে 121। ঠিক আছে, তাহলে আমার 121/10, 121/10, তাহলে 121/10 মানে কি, 10 দিয়ে ভাগ করা খুব সোজা, একটা শূন্য আছে মানে কি, একটা 1 দশমিক, তাহলে 12.1 সেকেন্ড, অপশন নাম্বার বি আনসার। ঠিক আছে, নেক্সট। তারপরে দেখো ভাই, ও যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। এবার জাস্ট তোমার এখানে ভাবনা, তুমি এলসিএম করে করবে, টাইমটা নষ্ট করবে, ওটা আমি চাইছি না, যদিও বা এখানে হয়ে যাবে ইজিলি। ঠিক আছে, তুমি যদি মনে করো যে আমি এলসিএম করবো, 36, 16 আর 12 এলসিএম কত হয়, 36 কত হয়, 144, তাহলে 144, 144 আর অবশিষ্ট 7 হতে হবে, তাহলে 7 যোগ করবে, কত হয়ে যাবে, 151 অ্যান্সার। তাহলে এটা তুমি কি করলে, লসাগু করে। এবার দেখো লসাগু করে করলাম, এটা ছোট অঙ্ক বলে কোনো সমস্যা হলো না। হ্যাঁ, ছোট ছোট ডিজিট দিয়েছে বলে, কিন্তু যদি আর বড় ডিজিট দিত তখন কিন্তু এলসিএম করে ভাগ করতে করতে আমার কিন্তু টাইমটা নষ্ট হবে। ঠিক আছে, তাহলে সেই টাইমটা যদি নষ্ট না করতে তখন কিভাবে করব, মাথায় রাখবে, যদি 7 এই যে অ্যান্সার গুলো আছে কি 7 অবশিষ্ট থাকবে কিন্তু বলেছে, তাহলে 7 যদি অবশিষ্ট থাকে, আমি যদি প্রথমে 7টাকে আউট করে দিই, কত হয়ে যাবে, এটা 144 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা থেকে যদি আমি আউট করে দিই, এটা হয়ে যাবে 130, এটা হয়ে যাবে কত, 158, 4 নম্বরটা কত হয়ে যাবে, 128। ব্যাস, মানে এবার দেখো আমরা কি করলাম, যদি 7 অবশিষ্ট না থাকতো তাহলে সংখ্যাটা পুরোপুরি ভাগ যেত, তার জন্য কিন্তু 7টা মাইনাস করি। এটা কেন শেখাচ্ছি, কারণ বড় বড় ডিজিট যখন থাকবে তখন কিন্তু এলসিএম করে করতে গেলে টাইম বেশি লাগবে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি একটা যদি দেখবো যে 12 দিয়ে কিন্তু কোনটা ভাগ যাচ্ছে, তোমরা দেখো, তুমি যদি মনে করো যে এটা এরকম করবে, 12-র উৎপাদকে বিশ্লেষণ করে দাও ভাই। ঠিক আছে, 12 বা, আর আমি তোমাদের কি বলেছি, অলওয়েজ চেষ্টা করবে যে গতকালও বলছিলাম যে 9-এর উৎপাদক যেটা সেটা বের করো, তাহলে 4×9 = 36, 4×9 = 36। হ্যাঁ, তো 4 দিয়ে কি বলছে, শেষের দুয়ের সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, 28 যাই ভাগ, তাহলে এটা হতে পারে 58 যায় না, এটা যায় না, তাহলে এই দুটো অ্যান্সার হবে না। 9 দিয়ে দেখবো, 9-এর ফর্মুলা কি বলছে, যদি যোগফলটা ভাগ যায় তাহলে পুরোটা ভাগ যায়, তাহলে দেখো 8 আর 2 10 আর 1 কত হবে, 11, তাহলে এটা যাবে না 9 দিয়ে ভাগ। এবার এটা কিন্তু তাহলে অ্যান্সার অপশন নাম্বার এ। এটা কিন্তু বড় বড় ম্যাথের ক্ষেত্রে তোমার ইজি হয়ে যায়, তাহলে কিন্তু এলসিএম করে করতে গেলে ভাই তোমাকে টাইমটাকে অনেকটা দিতে হবে। আচ্ছা, 4 দাগ কি বলছে, 4 দাগের অঙ্ক বলছে 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। আচ্ছা, 20 লিটারের 10% মানে কত হয়ে যাবে ভাই, 2 হয়ে যাবে, তাই তো। তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার বা ফ্র্যাকশন ভ্যালু করে করতে পারো, কি করতে পারো, ফ্র্যাকশন ভ্যালু। 10% মানে কি, ফ্র্যাকশন ভ্যালু যারা বোঝো না তাদের জন্য যাই দেখাচ্ছি, 10% মানে কি, কাটাকুটি করলে 1/10। তার টোটাল মিশ্রণ যদি 10 হয়, তার ভিতরে 1 হবে কি, জল। ঠিক আছে, টোটাল মিশ্রণ যদি 10, তাহলে দেখো এখানে কি পাচ্ছি, 10, টোটাল মিশ্রণ 10 মানে তখন জল পাচ্ছি 1, টোটাল মিশ্রণ 20, তখন 2 পাবো, তাই না। তাহলে 2 হচ্ছে এটা, আর এটা হচ্ছে 18, 10% জল মানে পেয়ে গেলাম। তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে শতাংশ 25%, 25% ফ্র্যাকশন ভ্যালু করো 1/4, সেই একইভাবে করলাম কিন্তু 25% মানে 25/100 কাটাকুটি করলে 1/4, মানে টোটাল মিশ্রণ যদি 4 হয় তার ভিতরে জল হবে 1 আর 3 হবে কি, দুধ। তার মানে রেশিওটা কি হয়ে গেল, 3:1। ক্লিয়ার, এইগুলো বুঝতে পারলে অঙ্ক ক্লিয়ার কিন্তু। এবার বলছে কি কি মেশাচ্ছি, জল। ভাই একটা কথা মাথায় রাখো, তাহলে আমি মেশাচ্ছি জল, তাই জল পরিবর্তন হতে পারে, কিন্তু আমি দুধ তো আগেও যা রেখেছি এখনো তাই থাকবে। তো দুধ আগে 18 ছিল, এখনো যদি 18 আনতে যাই কত গুণ করতে হবে এর সঙ্গে, 6। তাহলে এই অনুপাতটার সঙ্গে এক পাশে যখন 6 গুণ করেছি, তাহলে এ পাশেও মাস্ট বি আমাকে গুণ করতে হবে সেটাই। তাহলে কত যাবে, 6, 6 তাহলে আগে জল ছিল 2 ভাই, এখন হলো 6, তাহলে কত লিটার মেশালে, 4 লিটার। ঠিক এইভাবেই পরীক্ষায় আসবে, অপশন এ হবে কারেক্ট আনসার, কোনো এক্স ধরবে না। নেক্সট,
ভাই ও চঞ্চল ঘোষ কদিন মনে রাখবে, কজন মনে রাখবে? তোমার তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে বলে কোনো টাইম নেই, তোমার হয়ে যাচ্ছে। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা পি ওয়াই কিউ এটা, হ্যাঁ। √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো প্রথম দেখো ক্ষেত্রফলের সূত্র কি, আগে দেখবি কি ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র বলো, কি বলবে? √3/4 ইন্টু √3/4 ইন্টু √3/4 বাহু স্কোয়ার বা ইন্টু বাহু স্কোয়ার, যা একই তাই, ঠিক আছে। এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার। তাহলে আমার দরকার কি বাহুর মান জানতে হবে, ঠিক আছে। তাহলে বাহু জানতে গেলে ক্লু দিয়েছে আমার √6। এখান থেকে উচ্চতার সূত্র কি বলছে? উচ্চতার সূত্র বলছে √3/2a, 2a, তাহলে √6 হয়ে যাচ্ছে, ঠিক। √6 যদি হয়ে যায় ভাই, একটা সিম্পল লজিক, এই √6 কে যদি আমি ভাঙি, এটা লিখতে পারি তো আমরা, √3 × √2 লেখা যায় কিনা? লেখা যায় তো। তাহলে √3 × √2 যদি লিখি, তাহলে এটা এটা এখান থেকে কাটলে কি পড়ে থাকবে? √2 পড়ে থাকবে। কে কে বুঝতে পারোনি বলো? বুঝতে না পারলে এটা দেখে নাও, বুঝে গেছো। সমান সমান উপর উপরে কিন্তু কাটাকুটি যায়। তাহলে এই ইকুয়ালটি কি পড়ে থাকবে? এ পাশে নিচে আছে কোনাকুনি গুণ 2√2 হয়ে গেল। তাহলে এর ভ্যালু কত পেয়ে গেলাম? 2√2, এটা মুখস্থ রাখবে। তাহলে √2 পেয়ে গেলে এর ভ্যালু, এবার ক্ষেত্রফল বের করো। এর ভ্যালু পেয়েছিলাম কত? 2√2। তাহলে এর স্কোয়ার ছিল বাহুর স্কোয়ার মানে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে কি √3/4 ইন্টু 2√2 মানে কি 2×4 ইন্টু 2, এ দেখো √2 গুণ করলে কত হয়ে যাবে? √2 গুণ করলে কিন্তু 2 হয়ে যাবে, ঠিক আছে। 2 হয়ে যাবে, তাহলে 4 4 কেটে যাবে, অ্যান্সার কি পড়ে থাকবে? 2√3। ওকে, 2√3 হয়ে যাবে, কিন্তু অ্যান্সার অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কে কে বুঝতে পারোনি? আশা করি ক্লিয়ার আছে। ছোট্ট ছোট্ট হয় বোঝানোর চেষ্টা করলাম ভাই, এগুলো কিন্তু শিখতে হবে, জানতে হবে। যারা বোঝো না যে এই 2√2 এর স্কোয়ার মানে কি করে এলো, দেখে নাও। 2 এর স্কোয়ার মানে তো 4, ইন্টু মাথায় রাখবে √2 আর √2 স্কোয়ার মানে √2 মিলে কটা হবে? একটা হয়ে যায়, মানে একটা 2 হয়ে যায়, √2 আউট হয়ে যায়। তো এইভাবেই কিন্তু আসলো, এগুলো শিখবে। আবার যেটা করলাম যে √6 কে ভাঙলে কি হয়? √3 আরটা √2 হয়ে যায়। বা তুমি যদি ভাবো যে 6 কে এখানে ভাঙো, তাহলে কি হয়ে যাবে? 2 × 3 হয়ে যাবে 6 কে যদি ভাঙি √6 কে। এবার আমি আলাদা করে দিচ্ছি, একটা করছি √2 আর একটা করছি √3, কোনো বিষয় না, করা যেতেই পারে, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখবে। যদি আবার এটা এমন থাকতো √3 × √3, তখন কিন্তু একই সংখ্যা যখন থাকে তখন √√ আউট হয়ে যায় আর একটা সংখ্যা হয়ে যায়, 3 হয়ে যায় তখন। এগুলো কিন্তু ভাই একটু মাথায় রাখবে, ছোট্ট ছোট্ট বিষয়গুলো, অঙ্ক জটিল নয়। এবার দেখো এখানে চুটকুলা ফান্ডা শিখতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা কতগুলো আছে। তো 2000, তো একটা দেখো নিয়ারেস্ট 2000-এ কে আছে বলো তো? স্কোয়ার কার? দেখো আমার একটা প্রথমেই মনে আসছে কি 45-এর স্কোয়ার। তো 45-এর স্কোয়ার করা খুব সোজা, দেখে না কি 45 মানে কি 45, 65, 75 এরকম যদি সংখ্যা থাকে, মানে শেষে যদি 5 থাকে আর 2 ডিজিটের, তাহলে কিন্তু খুব সোজা স্কোয়ার করা। তাহলে এই 5-এর স্কোয়ার কত? 25। আর 4-এর স্কোয়ার কত হয়ে যাবে? 16। না ওরকম না, এক ঘর বেশি নেবা, তাই 4 5 20 করে দেবা, হয়ে গেল 45 স্কোয়ার। তাহলে 2025, তার মানে 45 স্কোয়ার করলে বেশি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই 44 পর্যন্ত নিয়েছে। কত পর্যন্ত দিয়েছে? 44 পর্যন্ত। বোঝা গেল? তাহলে 44 পর্যন্ত আছে। আর এদিকে 200-র মধ্যে 200 থেকে বলেছে, 200-র নিচে কারা আছে? এটা তো মুখস্থ থাকা উচিত ভাই। 200-র নিচে কি আছে? 14-র স্কোয়ার 196, 14-র স্কোয়ার 196। তাহলে এই 44-এর ভিতরে টোটাল তো 44, 44-এর ভিতরে এই 14টা বাদ যাবে, কারণ 200 থেকে ধরেছি যেহেতু। তাহলে এখানে বাদ দেবে 4 4 শূন্য, হাতে রইলো নেই কিছু, এক আর কয়টা 3, 30টা। তাহলে অ্যান্সার অপশন বি, ঠিক আছে। সিম্পল সিম্পল। হ্যাঁ, সবাই তো শুনতে পাচ্ছে। আচ্ছা সবাই শুনতে পাচ্ছে তো? দেখো 30 জন বালিকার বয়সের গড় 13 বছর, গতানুগতিক নিয়মে যারা করা কি করবে? 30 জন বালিকার গড় যদি 13 করে হয়, তার মোট কথা হবে 3 13 39, 390 করবে। ওকে। আবার বলছে প্রথম 18 জনের বয়সের গড় হচ্ছে 15 বছর। তাহলে প্রথম 18 জন যদি করে, তাহলে 18 × 15 করবে তারা। 18 × 15 করলে কত হয় ভাই? বলো কত হয়? 270 হয়, তাই তো? তাই হয়তো নাকি? আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? 18 × 15 270 হয় তো নাকি? তাহলে এবার এখান থেকে এটা বাদ দিতে হবে, বাদ দিলে কত হবে? শূন্য। টোটালটার থেকে বাদ দাও, তাহলে শূন্য 7 আর কয় দাও? 2 দাও।
আর এখানে রয়েছে কত নেই 120। এবার এটা হচ্ছে 12 জনের, তাহলে এই 15 জনেরটা বাদ দিলাম, তাহলে 12 জনেরটা পড়ে আছে। 12 জনের মোট যদি 120 হয়, গড় কি করতে হয়, মোট মান বাই সংখ্যা ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে, 10। অপশন বি। এবার দেখো তোমার কিন্তু অনেক টাইম লেগে গেল, কিন্তু যে ডেভিয়েশন প্রসেস করে তার কিন্তু বেশি টাইম লাগবে না। লাগবে কি, মনে হয় তো লাগবে না। যে ডেভিয়েশন প্রসেস করে তার কিন্তু, ডেভিয়েশন প্রসেস করলে তার কিন্তু কোনো কিছু লাগবে না। 13 বছর গড় ছিল, সেখানে এদের 15 বছর, মানে 2 করে বেশি রয়েছে এদের কাছে। 2 করে বেশি মানে কজন আছে এখানে, কয়জন আছে, কয়জন আছে, 18 জন। তাহলে 18 জন 2 করে বেশি মানে কত, 36। তার মানে কি এরা যদি 36 বেশি নিয়ে রাখে, তাহলে নিশ্চয়ই 12 জনের 36 কম আছে। তাহলে 12 জনের 36 কম থাকলে গড়ে কত কম, 3 কম। তাহলে অ্যাকচুয়াল গড় 3 ছিল, তার থেকে ওদের 3 কম। অ্যান্সার কত, 10 বছর। এইটুকু করবে, ঠিক আছে। ওই জন্য ভাই মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবো। 2 রকমই শেখাচ্ছি, যেটা কমফোর্টেবল হয়ে করবে। দুটি সংখ্যার সমষ্টি 13, বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তোমাদের আমি শিখিয়েছি যে যখন সংখ্যা দুটোর সমষ্টি দেওয়া থাকবে আর হচ্ছে বিয়োগফল দেওয়া থাকবে, বৃহত্তম সংখ্যার নিয়ম কি বলছে, সমষ্টি, যারা জানো না লিখে নিতে পারো, সমষ্টি প্লাস বিয়োগফল বাই 2। ঠিক, এটা বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা কি, সমষ্টি মাইনাস বিয়োগফল বাই 2, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু আমার এখানে অ্যান্সার কি চেয়েছে, এখানে আমার কিন্তু অ্যান্সার চেয়েছে কি, বেঁধে যাচ্ছে, শুনতে পাওনি কে কে, এবার শোনা যাচ্ছে। কেউ বলছে দেখা যাচ্ছে, কেউ বলছে দেখা যাচ্ছে না, এটা কি ব্যাপার। দেখো সিম্পল লজিক ভাই, যে বৃহত্তম সংখ্যা যদি সমষ্টি দেওয়া থাকে দুটো সংখ্যার আর বিয়োগফল দেওয়া থাকে, সেক্ষেত্রে বৃহত্তম সংখ্যা বের করার ফরম্যাট কি বলছে, সমষ্টি প্লাস বিয়োগফল বাই 2, ঠিক আছে। আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে সমষ্টি মাইনাস বিয়োগফল বাই 2, ঠিক আছে। তাহলে 13 আর 3 কত হবে, 16। 16কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হয়ে যাবে, 8। তাহলে বৃহত্তম সংখ্যা কিন্তু 8, আমার এটাই অ্যান্সার চেয়েছে। আর যদি ক্ষুদ্রতম চাইতে তাহলে কত হতো, 5 হতো, তাই না। তো এইভাবে কিন্তু মাথায় রাখবে এগুলো, এইটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগিয়ে দিই আমরা। আচ্ছা, মান নির্ণয় করো, যা সরল অঙ্ক করতে হবে আর কিচ্ছু না, তাই না। তাহলে দেখো এখানে কি করব, 0.5 ডিভাইডেড বাই এটা, প্লাস রয়েছে কি, এটা গুণ করতে হবে। গুণ করলে কত হবে, 5 25 125, আর 4টার আগে দশমিক, তাহলে কত হয়ে যাবে, 0.0125। কেন বলো তো, দেখো 5 25 125, তো তার মানে কি এইখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, টোটাল 4টার আগে দশমিক। ওকে, এই রইলো। তাহলে এবার দেখো এখানে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, তাহলে এবার এখানে ভাগ করতেও পারো, নাও পারো, যে বুঝতে পারো গুণ। এবার দেখো ভাগ করা উচিত, না হলে কিন্তু এখানে অনেকটা চাপের হয়ে যাবে। তাহলে আমরা ভাগ করে পয়েন্ট তুলতেও পারি বা নাও পারি, তুলে দাও পয়েন্ট, তোমাদের ইজি হয়ে যাবে। তাহলে এখানে দুটোর আগে দশমিক মানে কোটার আগে একটা, এখানে 1টার আগে দশমিক, এখানে 8টার আগে দশমিক, তুলে দিলাম। 5 দিয়ে কাটলে ভাই কত হয়ে যাবে, 25। তাহলে উপরে 1 আছে, নিচে আছে 25, এটাও তুলে দাও। কি করবে এখানে, 4টার আগে দশমিক, 1000, একটা, হ্যাঁ 1000, 10,000 কেন হবে। তাহলে দেখো 125 মানে কয় দিয়ে কাটতে পারি আমরা, 125 1 দিয়ে, আর এখানে 8 125, নেটওয়ার্ক সমস্যা। এবার দেখো এখানে এলসিএম করো, এলসিএম করলে কত হবে, জাস্ট গুণ হয়ে যাবে। 8 25 কত হয়, 200, 200। তাহলে এখানে কি নেই, 8 নেই, প্লাস এখানে কি নেই, 25, ঠিক আছে। তাহলে কত আসছে, 8 5 13, 33/200। 33/200 মানে কোনটা আসছে, আরে কোনটা আছে 33/200 মানে, ভাগ করলে কোনটা আসছে, অপশন এ আসছে। তাহলে ক্যালকুলেশন করে যেটা আসছে কোনোটাই নয়, তাহলে সেটা আসবে। সিম্পল লজিক, সরল অঙ্ক তো করতে পারো, জাস্ট গুণ ভাগ কাটাকুটি। এ এসেছিল তোমার, তাহলে এ আসলে অবশ্যই আসবে। আচ্ছা তাহলে দেখা যাক, বলতে চাইছে কি 5/125 রাখো, প্লাস এদিকে কত ছিল, 5 25 125, 125, আর এদিকে 1000 এসেছিল তো কাটাকুটি করে। আচ্ছা
ঠিক আছে 1000 রাখি, ওদের কথায় কোনো সমস্যা নেই। 1000 রাখলে আরো সুবিধা হয়ে যাবে, ঠিকই বলেছি। 1000 রেখে দাও, তাহলে 125 যদি আসে, তাহলে 1000 যদি হয় এখানে, 8 5 40 প্লাস 125 যোগ করলে কত হবে তাহলে? 4 25 100, কত হচ্ছে? 4 গিয়ে 4 4 500 হচ্ছে না? যোগ করলে কত হচ্ছে? ও এই যে কোনো 400 এসেছিল, কেন 400 হচ্ছিল? কি করে ভাই 400 হয়? এখানেও 1 টাকা 1 দশমিক, এখানেও 1 টাকা 1 দশমিক, 400 মানে 50 কি করে হয়? 5/125 তো হয়। হ্যাঁ ঠিকই তো আছে। তাই 40 আর 125 যোগ করলে কত হবে? আমি আগেরটা যেটা করেছি ওটাও সঠিক। 40 আর 125 যোগ করলে কত হবে? 165 হয়। তাহলে 165/1000, 1000 কোনোটি নয় অ্যান্সার। বুঝতে পেরেছো? ওরা কি করেছে এখানে, উল্টো করে ফেলেছে। এখানে কি করেছে, এখানে দুটো দেখে দুটো শূন্য ধরে ফেলেছে পড়ে, কিন্তু তো 1 টাকা 1 দশমিক না। 125/10,000 কি করে হয়? 125 বাই একের আচ্ছা দেখে নি। 5 25, তাহলে 0 1 2 5 এর 1 দশমিক, আচ্ছা পয়েন্টের জন্য, হ্যাঁ হ্যাঁ 10,000ই হবে, ঠিকই বলেছো। 10,000 হবে, ঠিক আছে। এই 10,000 হলে এদিকে কত হচ্ছে? এখানে 10,000ই হবে, ঠিকই বলেছো। কারণ পয়েন্টের জন্য এখানে 4টে সংখ্যা তো। তাই 10,000 যদি হয় তাহলে ওদিকে আসবে কত? ক্যালকুলেশন করবে, চলে আসবে, কিছুই না, ছোটখাটো বিষয় নিয়ে বোঝানোর কিছু নেই এখানে। আমি ক্লিয়ার করছি, ক্লিয়ার করা যাবে তো ভাই। 5 আর 40 মানে এখানে 400 আসছে, তাই তো? 400 আসবে তো হিসাব মতো তাহলে, তাই আসছে তো? 400 আর এদিকে 125, তাহলে 400 আর 125 কত হবে তাহলে? 525 হচ্ছে। হ্যাঁ আসবে 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 আসবে, তাহলে এটা আসবে, ঠিক আছে, অপশন নিয়ে আসবে। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, ওইখানে জাস্ট একটু করা হয়েছিল। ওটা যেটা সোজা জিনিস ওটা নিয়ে বেশি কাটবো না আমি। নেক্সট দেখে নাও। a/এত তোমাদের বলেছিলাম যে a/3 মানে এর ভ্যালু হচ্ছে 3, বলেছিলাম কি না? তার মানে b/5 মানে b এর ভ্যালু 5, c/7 মানে c এর ভ্যালু 7, তাই তো? যখন এই সমান সমান দেওয়া থাকবে, তাহলে a প্লাস b প্লাস c, তার মানে কি 3 5 আর 7 যোগ করলে কত হবে? 15 বাই b এর ভ্যালু হচ্ছে 5। 3 এর সমস্যা দিচ্ছে, কেন যে এমন করে নেটওয়ার্ক এরা, ঠিক আছে? আচ্ছা এই অঙ্কটা খুবই সোজা, ঠিক আছে? যেটা বলছিলাম আবার বলে দিই, যে ভাই এই যে a/3 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু c/7, এটার মানেই হচ্ছে c এর ভ্যালু 7, b এর ভ্যালু 5, এর ভ্যালু 3, ঠিক আছে? তাহলে a প্লাস b প্লাস c মানে টোটাল যোগফল কত হয়ে যাবে? 5 3 8 7 15, এইটুকু শুনতে পেয়েছো তো? আর b এর ভ্যালু কত? b এর ভ্যালু 5, তাহলে 5 দিয়ে ভাগ করবো, তাহলে অ্যান্সার কত আসবে? 3 অপশন সি। নেক্সট দেখে নাও, তো হুড়পাড় করে যাই দেখি। বুঝতে না পারলে লাস্টে জিজ্ঞাসা করবে। বড় থেকে ছোট সাজানোর সিস্টেম কি বলেছিলাম? ভগ্নাংশ থাকে মানে ছোট থেকে বড় বলুক, ঊর্ধ্বক্রম বলুক, যাই বলুক, গন্ডের চামড়া বলুক, যাই বলুক না কেন আমরা শিখেছি। ডিফ- হ্যাঁ তোমাদের আমি অঙ্ক পাতাচ্ছি, পরীক্ষার সময় তোমরা পাতাবে না, কি করবে? লব আর হরের ডিফারেন্স কত? এটার 4, এটার 4, এটার এটা 1। তো তোমাদের বলেছিলাম কি, যে হর আর লবের ডিফারেন্স বের করবে, কি হর আর লবের ডিফারেন্স করে করে লবকে ভাগ করবে, লব মানে উপরেরটাকে। তাহলে 7কে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়? 1.75 হয়, ঠিক? তারপরে দেখো 16কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে? 4 হবে, খুব সোজা দিয়ে দিচ্ছে। 1 যদি 21কে ভাগ করি এই হবে। তাহলে বড় কোনটার ভিতরে? বলছে বড় থেকে ছোট। বড় হচ্ছে এইটা, এইটা মানে 21/22, তাহলে 21/22 দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, ঠিক? তাহলে 21/22 হবে। তারপরে কোনটা হবে? এইটা, মানে কি 16/20, তাহলে 16/20 এটাই নেই, তাহলে এটা অ্যান্সার অপশন এ। বুঝতে পেরেছো? একদম সিম্পল, প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে করবে ভাই, জীবনেও ভুল হবে না, জীবনেও ভুল হবে না, একটাই প্রসেস। ছোট থেকে বড় অনেকে ওই যে গুণ টুন করে করে অনেক টাইম যাবে। তার আগে ওই যে খান স্যারের কথা বারে বারে বলি, তুমি এমন ভাবে অঙ্ক করে পাশের জন অবাক হয়ে যাবে যে পেন চালাতে পারবে না ভয়ে, যে কি করছে, জিকের মধ্যে করবে। আর আমি সেটাই চেষ্টা করি। 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণে মূল্য প্রতি কেজি এত টাকা হবে? ঠিক আছে, তার মানে কি এটা 16.5 কিন্তু, হ্যাঁ
16.5 টাকা, আর এটা হচ্ছে 15 টাকা অ্যালিগেশন করবো, আর কিছুই না। টাকার উল্টো কি আছে, পরিমাণ চলে আসবে অ্যালিগেশন করলে। দেখো মানে একদিক দিয়ে অ্যালিগেশন কখন বুঝতে পারবো, যে একদিক দিয়ে একটা জিনিস মেশাচ্ছি একদম, আর একদিক দিয়ে আরেকদম মেশাচ্ছি, মিশিয়ে একটা মিডিলে একটা দাম পাচ্ছে, যে মিডিলের দামটা অলওয়েজ কি হবে, একটার থেকে ছোট একটার থেকে বড় আসবে। ঠিক আছে, তাহলে অ্যালিগেশন মানে কি, কোনাকুনি বিয়োগ, আর কিছু না। তাহলে দেখো 20 থেকে 16.5 বাদ দিলে কত হয়, 3.5 হয়। 16.5 থেকে 15 বাদ দিলে ভাই কত হয়, 1.5 হয়। তাহলে পয়েন্ট তুলে দাও, কি হলো কি হলো, তাহলে 35:15 কাটাকুটি করলে 7:3 হয়ে যায়, 5 দিয়ে করলাম, তাহলে 7:3 অ্যান্সার, অপশন নাম্বার ডি। এইটুকু অঙ্ক। নেক্সট, এগুলো একটা পিওয়াইকিউ সিরিজ। আচ্ছা, 7,000 টাকা লগ্নি করে, লগ্নি মানে বিনিয়োগ করা, হ্যাঁ, এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদারি হয়, 1 বছর বাদে যদি লভ্যাংশ রেশিয়েত হয়, তার মানে কি আমাদেরকে কিন্তু কি করতে হবে, তুলনা করতে হবে। তো দেখো, এ করেছিল 700 টাকা লগ্নি, না 7,000 টাকা লগ্নি, কত মাসের জন্য, এ কিন্তু প্রথম থেকে আছে, তাহলে 12 মাসের জন্য। এবার দেখো বি বলছে কত মাস পরে এসছে, বি কিন্তু 5 মাস বাদে এসছে, তাহলে ওর টাকাটা কত মাস খাটবে, তাহলে বি ধরে নাও এক্স টাকা, বি ধরে নিলে কি, বি বিনিয়োগ করেছিল এক্স টাকা ধরে নাও, আর সে কত মাসের জন্য খাটালো, 5 মাস পরে এসছে, মানে 7 মাসের জন্য খাটালো। আচ্ছা, এটা আমরা রেশিওটাকে কি করলাম, ভগ্নাংশ আকারে লিখলাম। এটা কি করলাম বলতো, বিনিয়োগ ইনটু টাইম। কেন করলাম, কারণ বিনিয়োগ ইনটু টাইম করলে আমরা লভ্যাংশ পাবো। তাহলে এই যে রেশিওটা এলো ভগ্নাংশ লিখে, সেই রেশিওটাই হচ্ছে 2:3, আর সেটাকে যদি আমরা ভগ্নাংশ লিখে দেবো, তাহলে 2/3 হয়ে যাবে। ব্যাস, কাটাকুটি করো বস, এক লাইনে অঙ্ক শেষ। তো দেখো আমরা কাটতে পারি, 7 দিয়ে যদি এখানে কেটে দিই, প্রথমেই 7 দিয়ে কেটে দিলে কত হবে, 1000 হয়ে যাবে এখানে। ঠিক, সমান সমানের উপরে উপরে কাটাকুটি যায়, শিখিয়েছি, বারে বারে বলছি। তাহলে এখানে কত হয়ে যাবে, 6 দিয়ে 12, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করো, 3 6 18, আর এখানে 3টে শূন্য, কত হয়ে যাবে, 18,000 টাকা কিন্তু লগ্নি করেছিল বি, অপশন ডি। ক্লিয়ার তো, না শুনতে পাবেন এটাও। নেক্সট, 4 দাগ বলছে কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে, মানে সরল সুদে নিলে 2 বছরের জন্য 720 টাকা, তাহলে 2 বছরে সুদ আসল মিলে ক টাকা হলো, 720 টাকা হলো। তারপর আরো 5 বছরের, এই যে আরো 5 বছর, তার মানে কি বলতো, কত তো টোটাল, 5 + 2, 7 বছর পরে গিয়ে, 7 বছর পরে গিয়ে কি 1020 টাকা। তার মানে এই যে বাকি 5 বছরে কত টাকা এক্সট্রা হলো, আর যে এক্সট্রা হলো ওটাই তো সুদের পরিমাণ, তাই না? তাহলে কত হলো, কত এক্সট্রা হলো, 300 টাকা। তাহলে বছরে ক টাকা সুদ হচ্ছে, 60 টাকা। 5 দিয়ে যদি ভাগ করি, 5 বছরে 300 টাকা, তাহলে 5 দিয়ে ভাগ করলে 1 বছরের টাকা পেয়ে যাবো, 5 6 30, মানে 60 টাকা করে, তাই না? তাহলে প্রত্যেক বছরে 7 টাকা। এবার দেখো এই 2 বছরে 720 টাকা হয়েছে, তুমি কিছু টাকা রেখেছো ব্যাংকে, 720 টাকা, তাহলে এক এক বছরে এই 60 টাকা করে সুদ পেয়েছো তার মধ্যে, হ্যাঁ, তাহলে এই 2 বছরে ক টাকা সুদ পেয়েছো, এই তো মুখময় ক্যালকুলেশন করে দাও। 1 বছরে 60 টাকা করে সুদ পাচ্ছ, 2 বছরে ক টাকা সুদ পাবা, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? আমি বলছি যে 1 বছরে 60 টাকা হয়েছে, তাহলে 2 বছরে ক টাকা হবে সুদ, তার আমরা বলতে পারি এই 720 টাকার ভিতরে 120 টাকা কি সুদ 2 বছরে। তাহলে আসল কত, সুদটা বাদ দিয়ে দাও 720 থেকে 2 বছরের সুদটা, 600 টাকা। তাহলে 600 টাকা, আর 600 টাকার উপরে সুদ কত প্রত্যেক বছরে, 60 টাকা করে, শতকরায় কত করলে আমরা সুদের হার পেয়ে যাব, সিম্পল ভাই, 10% অ্যান্সার। সমস্যা হলে রেকর্ডেড মুড দেখে নিও, ঠিক আছে? আর যারা বোঝো না সরল সুদের চ্যাপ্টার লিস্ট করে আজকে দিয়ে দেবো। 2টি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, 4টি লোক ও 4টি বালক, এই ধরনের কি বলেছিলাম, একদম সিম্পলি করে দেবো বলেছিলাম ভাই। একটি লোক ওই কাজ কত দিনে করবে, দেখো একটি লোক বলেছে, তাই তো, একটি লোক বলেছে, তাহলে হ্যাঁ লোকটা বের করলেও হয়ে যায়, যাই হোক দুটোই বের করতে হবে যেহেতু ও আছে, তাই না? তো প্রথমে কি, আমার যদি লোক মানে ম্যানের এফিসিয়েন্সি বের করতে হয়, তাহলে আমরা কি করি মনে আছে তো, কি করি, তখন বালকটা গুণ করব, কি এই দিনের সঙ্গে বালকটা গুণ করব, 4 7 কত 28, আবার এ পাশেও সেম ভাবে করব, বালকটা
বালকটা করব, যখন আমি ম্যান বা লোকের এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা বের করব তখন বালকের সঙ্গে এইভাবে করবো। তাহলে 4 7 28, আর এদিকে 4টি বালক 3 দিন, মানে 3 4 12। তাহলে 12 আর 28 ডিফারেন্স কত? ডিফারেন্স কত? কত? 16। তাহলে এম এর এফিসিয়েন্সি 16। ঠিক আছে। সিমিলারলি এবার বয় বের করব। বয় বের করতে হলে কি করব? ম্যানটাকে একইভাবে করব। ম্যান দুজন, আচ্ছা দুটি লোক, আর এখানে 4 দিন, মানে 4 দুগুণী 8, আর এদিকে কত? 4টি লোক আর 3 3 4 12। তাহলে এই দুটো ডিফারেন্স কত? 8 আর 12 ডিফারেন্স, মানে পার্থক্য কত? 4। বোঝা গেল? তাহলে বালকের এফিসিয়েন্সি হয়ে যাবে 4। এবার তুমি আরো শর্ট করতে পারো। কত হয়ে যাবে? 4:1, 4 দিয়ে ভাগ করে দিলাম। তার মানে কি? এই মানেই হচ্ছে এক একটা ম্যান এক এক দিনে 4 ইউনিট করে করে, আর বালক এক এক দিনে 1 ইউনিট করে। এবার তুমি প্রথমটা সূত্রের সঙ্গে বা দ্বিতীয়টার সঙ্গে মোট কাজটা বের করে নাও আগে। তাহলে দুটি লোক এক এক দিনে কত করবে? 8 ইউনিট করবে। তাহলে 8 প্লাস 7টি বালক কত ইউনিট করবে? সাতককে 7 ইউনিট করবে এক এক দিনে। এটা তাহলে এক এক দিনে 15 করছে, কিন্তু মোট কাজটা 4 দিনে সম্পন্ন করেছে। তাহলে 15 আর কত হয়ে যাবে? এটা 60 ইউনিট হয়ে যাবে। তাহলে মোট কাজের পরিমাণ পেয়ে গেলে তুমি 60 ইউনিট। এবার অ্যান্সার কি চাইছে বলো? অ্যান্সার কি চাইছে? শুনতে পাচ্ছ কথা? নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে নাকি? কথা বলছো না কেন? নেটওয়ার্ক ভালোই আসবে। তাহলে দেখো, চেয়েছে কি একটি লোক ওই কাজটি কতদিনে করবে। তাহলে একটি লোক মানে কি? একটি লোক একদিনে কত করে করবে? 4 ইউনিট করে, 4 দিয়ে ভাগ করব, তার মানে 15 দিন লেগে যাবে। এইভাবে পাট পাট করে করবে। ওই যোগ ফোগ করে টাইম নষ্ট করে করা লাগে না ভাই, একটু প্র্যাকটিস দরকার। যার জন্য দুটি পাইপ এ এবং বি কোনো জায়গায় জলাধারা যথাক্রমে 12 মিনিটে 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? সিম্পল লজিক আছে এটাই। দেখো, তো এই টাইপের অঙ্কে কি করবে? প্রথমে এলসিএম করবে, যে টাইমটা লাগালো ইন্ডিভিজুয়ালি ওরা করে, কি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা বের করে নাও ভাই। এলসিএম করলে কত হয়? 12 আর 16 এলসিএম একবারে সবাই বলে দেবে 48 হয়ে যায়। তাই তো? ঠিক বলছি তো নাকি? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে না? এই ঝামেলা করছে কেন আজকে আবার? এই যে এবার শোনা যাচ্ছে তো? নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করছে খুব না? দেখো 4 12 48, 3 16 48, এইটুকু তো বোঝো যে এলসিএম করলে আমরা কি পাই? মোট ট্যাঙ্কের ধারণ ক্ষমতা পাই। আচ্ছা আচ্ছা, এবার বলো তো, বলছে জলাধারটি বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হয়। আচ্ছা 9 মিনিটে পূর্ণ হয় যে বললো, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন নলটা চললো? কোন নলটা চললো? তাহলে বলছে তবে কতক্ষণ পরে বি পাইপকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। তার মানে কি? তাহলে 9 মিনিটে পূর্ণ হয় মানে এ পাইপ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আছে। তাহলে 4 9 কত হয়ে যাবে? 36। তাহলে 48-এর ভিতরে কিন্তু 36 ইউনিট, মানে কি এ একাই করে দিয়েছে। তাহলে বি করেছিল কত? বিয়োগ করলে পাওয়া যাবে। বি করেছিল কত? 12 ইউনিট। তাহলে 12 ইউনিট যদি কাজটা, এই 12 ইউনিট কাজটা করতে ওর কদিন লেগেছিল? 3 এফিসিয়েন্সি। কদিন লেগেছিল? তার মানে কিন্তু ও 4 মিনিট কাজ করে আউট হয়ে গেছিল। অ্যান্সার অপশন এ। কতক্ষণ পরে তাহলে বন্ধ করা হলো? 4 মিনিট পরে। বোঝা গেল? সিম্পল, আর কিছু না, তো ভাষাটা বুঝতে হবে। আর শোনা যাচ্ছে তো? আচ্ছা কে বলবে ত্রিভুজের টোটাল কোণের মান কত হয়? আমার কথা কি শোনা যাচ্ছে? এত নেটওয়ার্ক কিছু দিচ্ছে কেন জানি আজকেও, কালকে ভালো ছিল বেশ। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? বললাম যে হচ্ছে একটা ত্রিভুজের টোটাল কোণের মান কত ডিগ্রি হয়? তাহলে 180 ডিগ্রি হয় টোটাল কোণের মান। ভেরি গুড। তাহলে এখানে বলছে 3x একটা কোণ, প্লাস আর একটা কোণ কত বলছে? 2x - 7। আর একটা কোণ কত বলছে? প্লাস 4x - 11। এটার ভ্যালু কত তাহলে? 180। বুঝতে পারলে?
এই তিনটে কোণের যোগফলই তাহলে 180, কারণ টোটাল কোণের মান 180 যেহেতু, তাই এক্স গুলোকে কি করো, যোগ করো, প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, যোগ হয়ে যাবে, 3 আর 2 5 আর 4 9x, ঠিক। আর এখানে আছে কি -11 আর -7 যোগ করলে কত হবে, বড় সংখ্যা মাইনাস মাইনাস প্লাস হয়, আর 7 আর 11 কত হবে 18 ইকুয়াল টু 180। তাহলে 9x ইকুয়াল টু কত হয়ে যাবে, এপাশে -18, ওপাশে গেলে কত হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 180 আর 18 কত হয় 198, 9 দিয়ে কাটো, 9 2 18, 9 2 18, তাহলে কত ডিগ্রি এলো এক্স এর ভ্যালু, 22 ডিগ্রি, অপশন ডি অ্যান্সার। এটা কিন্তু PYQ ভাই, ভেবো না যে পরীক্ষা আসে না। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত। দেখো তাহলে 5 বছর পূর্বে বয়স ছিল 2:1, তাহলে ওদের বয়সের অনুপাতের মোট কত ছিল 5 বছর আগে, 3। এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা তাই বলো, যে অনুপাত ছিল 5 বছর আগে 2:1, তো অনুপাতের টোটাল 3, 2 আর 1 3, ওকে। এবার দেখো এখন বর্তমানে টোটাল কত ভাই, বর্তমানে টোটাল কত, তাহলে একটা জিনিস ভাবো, তাহলে 5 বছর আগে ওদের মোট কত ছিল, তাহলে 5 বছর পর দুজন আর কমে যাবে, তাহলে দেখো ছেলেরও 5 বছর কমলো, বাবারও 5 বছর কমলো, টোটাল কত কমবে, মোট 10, তাহলে আগে ছিল কত 90, তাহলে কত গুণ অনুপাতের থেকে সেটা আবার 30 গুণ, কত গুণ 30 গুণ, 3 × 90, তার মানে বলতে পারি 5 বছর আগে 2 মানে 60 আর এদিকে 1 মানে 30 বছর করে বয়স ছিল, ওকে। এবার বলছে 10 বছর পরে তাদের বয়স কত হবে, তাহলে 10 বছর পরে, তাহলে এটা 5 বছর আগে প্লাস আবার 10 বছর, টোটাল কত বছর হয়ে গেল, 15 বছরকে অ্যাড করতে হবে, তাহলে 15 করে অ্যাড করতে হবে, তাহলে এটা হবে 45, এটা হবে 75, 45 75, অপশন বি অ্যান্সার। নেক্সট ভাই, এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায়, ভেরি গুড, তাহলে পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যাচ্ছ, কিউ থেকে পি তে ট্যাক্সি করে ফিরে আসো, ভেরি গুড, আসলাম ফিরে ট্যাক্সি, যা আসতে তার মোট সময় লাগলো 16 ঘন্টা, ভেরি গুড। তাহলে দেখো ও যদি একবার হেঁটে গেল আর আসলো, তখন ওর টাইম কত লাগলে 16 ঘন্টা, 16 ঘন্টা লাগলো, কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতেই যাতায়াত করতো, তাই যাওয়া আসা তবে ওর 4 ঘন্টা সময় কম লাগতো, তাহলে 4 ঘন্টা সময় কম মানে কি ভাই, 4 ঘন্টা সময় কম মানে কি 12 ঘন্টা লাগতো, অঙ্ক বুঝবে এইবার, অঙ্ক বুঝবে এইবার, তাহলে ট্যাক্সিতে যাতায়াত করলে টোটাল 12 ঘন্টা লাগবে, 4 ঘন্টা কম মানে, তাহলে যেতেও 6 ঘন্টা, আসতেও 6 ঘন্টা, বুঝতে পারলে। তাহলে ট্যাক্সিতে যেতে ওর 6 ঘন্টা লাগবে, আসতেও 6 ঘন্টা, অ্যান্সার কি চাইছে, যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে, তাহলে এবার অঙ্কে চলে আসি আমরা, ঠিক আছে, ভালো করে বুঝবে, এইবার অঙ্কে ক্লিয়ার করে ফেলেছি। এবার দেখো যাওয়া আসা যদি হেঁটে করে, এবার প্রথমে চলে যাও, অঙ্কের প্রথমে বলেছিল কি ভাই, অঙ্কের প্রথমে বলেছিল হেঁটে গিয়েছিল, হেঁটে গিয়েছিল, আর এসছিল 6 ঘন্টায় কি ট্যাক্সিতে, এটা হেঁটে গেছিল প্রথমে, আর এসছিল ট্যাক্সিতে, তো ট্যাক্সিতে আসতে কতটুকু সময় লাগে, ক ঘন্টা, বলো বলো, আওয়াজ দিয়ে শিখতে পারবে, 6 ঘন্টা, তাহলে টোটাল 16 ঘন্টার ভিতরে, টোটাল 16 ঘন্টার ভিতরে ট্যাক্সিতে তুমি যখন রিটার্ন করলে তোমার 6 ঘন্টা লাগলো, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই হেঁটে যেতে তোমার ক ঘন্টা লেগেছিল 10 ঘন্টা, আস তাহলে আসতেও ক ঘন্টা লাগবে 10 ঘন্টা, কারণ হেঁটে গিয়ে হেঁটে আসতে হবে, তাহলে টোটাল তোমার ক ঘন্টা লাগবে ভাই 20 ঘন্টা, ফুল কনসেপ্ট ক্লিয়ার, কোনো জটিলতা কিছু নেই, এইটুকু অঙ্ক। নেক্সট, একজন দোকানদার তার দোকানের জিনিসপত্র 10% ছাড় দেয়, কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত, একদম সিম্পল, তো ওই ছাড় কিসের ওপর হয়, নির্ধারিত মূল্য বা এমআরপির উপরেই ছাড় হয়, 10% ছাড় দিচ্ছে মানে বিক্রি করছে কত পার্সেন্টে, 90%-এ, করলেই অ্যান্সার। একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, হবে, তাহলে কথা 9 × 45 405 নাকি, তাহলে 395, 405 না, আমার তো মনে হয় 405, আমার তো মনে হয় 405, ওই জন্যই বললাম, আমি তো তাই জানি
যে আমি কি হিসাব করলাম 4×9 = 36, 360, আর এদিকে 5×9 = 45, 360 আর 45 কত হয়? 405 হয় না? ওই হিসেবেই বলেছি। অপশন বি অ্যান্সার। যাই হোক, এটা নিয়ে কোনো ব্যাপার না, এটা একটা ট্রিভিয়াল বিষয়, তুচ্ছ একটা বিষয়, তাই না? আচ্ছা, এই গেল।